মাটি থেকে 26,000 ফিট ওপর, যেটাকে বিজ্ঞানীরা বলেন ডেথ জোন, যেখানে অক্সিজেনের সাপোর্ট ছাড়া থাকা প্রায় অসম্ভব। আর মাটি থেকে 29,000 ফিট ওপর, যেটা পৃথিবীর সর্বোচ্চ জায়গা মাউন্ট এভারেস্ট, সেটা জয় করলেন আমাদের বাঙালির গর্ব পিয়ালি বসাক, এবং উনি ওখানে ছিলেন অক্সিজেনের সাপোর্ট ছাড়া। এই অসম্ভবকে উনি সম্ভব করেছেন এক দীর্ঘ সাধনার পথে, আর সেই সাধনার একটা পথ ছিল হচ্ছে যোগ সাধনা। চলুন ওনার থেকে শুনে নিই উনি কীভাবে যোগ সাধনা করেছেন, যার ফলে উনি এভারেস্ট জয় করতে পেরেছেন। বছর বয়স থেকেই যোগাসন শিখি আমি এবং আমার বোন, এবং যোগাসনে যে ফ্লেক্সিবিলিটিটা ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়, তো সেটা কিন্তু পরবর্তীকালে সমস্ত খেলাধুলাতেই কাজে লাগে। মাউন্টেনিয়ারিং বা আমি মার্শাল আর্টও খেলি, ন্যাশনাল খেলেছি, ব্ল্যাক বেল্ট, তো সবেতেই ওই ফ্লেক্সিবিলিটিটা কাজে লাগে, ব্রিদিং এক্সারসাইজটা কাজে লাগে, এবং মানে যে যোগাসনের মাধ্যমে মানে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়, এবং যোগাসনের প্রচুর উপকারিতা আছে। সেইগুলো কতক্ষণ দম বন্ধ করে রাখতে পারি? আমি প্রায় 3 মিনিট তো দম বন্ধ করে রাখতে পারি। তো আর দম বন্ধ করে আবার সাইকেল চালানো, হ্যাঁ, বা হাঁটা, এগুলো যতটা করা যায় করতে থাকি। মানে এটাই কি একটা আসল রহস্য, এই অক্সিজেন ছাড়া? হ্যাঁ, কারণ অক্সিজেন ছাড়া যখন যায় ওখানে অক্সিজেন নিয়েও মানুষ মানে একটা কথা বলতে গেলে মানে 100 বার বোধহয় দম নিতে হবে। একটা কথা বলতে গেলেই এত হাঁপিয়ে যায় মানুষ। সেখানে আমি এখানে যেমন কথা বলছি তার থেকেও বেশি দম যেন আমার ওখানে, মানে টানা পুরো আমি 8,000 মিটারের ওপরেও আমি টানা পুরো এরকম কথা বলে যেতে পারি অক্সিজেন ছাড়াই। তাহলে এই যে দম বন্ধ করে রাখা ট্রেনিংটাই মেন, সেটাই একটা বড় সাহায্য করে এভারেস্টে অক্সিজেন ছাড়া থাকা। হ্যাঁ, আমার স্যাচুরেশনও নরমাল থাকে একদম, মানে স্যাচুরেশন আমার কমে না, ড্রপ করে না। অক্সিজেন দম বন্ধ করে রেখে দিলেও স্যাচুরেশন কমে না। হ্যাঁ, সব সময় 95-96 এর উপরে থাকে আমার স্যাচুরেশন। অসাধারণ। তাহলে ট্রেনিং করলে সবকিছু করা যায়, সবকিছু করা যায় ট্রেনিং করলে। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থাকবেন। শুনলেন তো, পিয়ালি বসাক 6 বছর বয়স থেকে যোগ সাধনা করছেন, আর উনি 3 মিনিট দম বন্ধ করে রাখতে পারেন। আমরা সাধারণভাবে কিন্তু 30-40 সেকেন্ডের বেশি দম বন্ধ করে রাখতে পারি না। এই যে দম বন্ধ করে রাখার টেকনিক, এটাকে যোগের ভাষায় বলা হয় কুম্ভক। এই কুম্ভক যদি আমরা ঠিক করে শিখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরের সহ্য ক্ষমতা অনেক বাড়াতে পারি, এবং সেখান থেকে আমাদের শরীরে কিন্তু অনেক রকম বেনিফিট আসতে পারে। এই যে দম বন্ধ করে রয়েছে, তাও অক্সিজেন স্যাচুরেশন কমছে না। এটা কিন্তু প্রথম হয় না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্তে আসতে পারে, এবং সেটা যদি আয়ত্তে আসে তাহলে যেটা হয় যে রেড ব্লাড সেল আমাদের শরীরে বাড়তে থাকে, তার ফলে অল্প অক্সিজেনেই আমাদের শরীর তার অক্সিজেনের ঘাটতি মেটাতে অভ্যস্ত হতে থাকে, এবং এর বেনিফিট কিন্তু আমরা বিভিন্নভাবে পেতে পারি। এই ট্রেনিংটাকে বৈজ্ঞানিক ভাষায় হাইপক্সিয়া ট্রেনিং বলে। রাশিয়ায় প্রায় 40-50 বছর আগে থেকে এই ট্রেনিংটা তাদের অ্যাথলিটদের জন্য করাচ্ছেন। তারা হাইপক্সিয়া চেম্বার করেছেন, আরও বিভিন্ন রকম পদ্ধতি ওনার অবলম্বন করেছেন। আর যৌগিক স্বাস্থ্যের তো এটা 5,000 বছর আগে থেকে রয়েছে। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রতে বলেছেন শ্বাস প্রশ্বাস বিচ্ছেদা প্রাণায়ামা, অর্থাৎ শ্বাস এবং প্রশ্বাস তার যে বিচ্ছেদ সেটাই হচ্ছে প্রাণায়ামা, অর্থাৎ কুম্ভকের কথা উনি বলেছেন। এছাড়া হঠযোগা প্রদীপিকাতে অষ্টকুম্ভকের কথা বলা রয়েছে, কিন্তু তার সাথে এটাও বলা রয়েছে যারা এটা প্র্যাকটিস করবে তাদের প্রপার ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। সেটা যদি না হয়, শ্বাস প্রশ্বাসকে যদি ঠিক করে ট্রেন না করা যায়, তাহলে কিন্তু এটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাঘ সিংহকে যেমন করে ট্রেন করতে হয়, সেইভাবে নিজের শ্বাস প্রশ্বাসকেও ট্রেন করতে হয়। সেই সাবধানবাণী হঠযোগা প্রদীপিকা দিয়েছে। এই যে টেকনিকটা কুম্ভক, এটা কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে একটা খুব ভালো অস্ত্র হতে পারে রিকভারির জন্যে। অনেক ওয়ারেন্টিয়ার হয়, সেক্ষেত্রে যদি আমাদের শরীরের মধ্যে একটা কন্ডিশন তৈরি করা যায় হাইপক্সিয়ার, সেই হাইপক্সিয়া কন্ডিশন কিন্তু স্টেম সেল মাইগ্রেট করতে বোন ম্যারো থেকে সারা শরীরে হেল্প করে। তার ফলে স্টেম সেল যদি আমাদের শরীরে মাইগ্রেট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তার ফলে আমাদের যে ডিজেনারেশন স্পোর্টসে হচ্ছে, অনেক ওয়ারেন্টিয়ার হচ্ছে, সেটা অনেক ভালো আমরা রিকভারি করতে পারি। এই সায়েন্সটাকে কিন্তু স্পোর্টস ট্রেনিংয়ে খুব ভালো করে আমরা ইউজ করতে পারি, এবং স্পোর্টসম্যানদের কিন্তু অনেক
অনেক উপকার করতে পারি। নমস্কার।